সেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে এবং 1969 সালের গণ অভ্যুত্থান, তারপরে 71-এর স্বাধীনতা সংগ্রামের পরে দুটো গণ অভ্যুত্থান আমরা লক্ষ্য করেছি, 91 সালে এবং 2024 সালে। তো যুদ্ধের সময়টা বাদ দিলে এই 2024 সালের গণ অভ্যুত্থানের যে ব্যাপকতা ছিল, যে ধরনের অংশগ্রহণ ছিল মানুষের, বিশেষত তরুণ এবং নারীদের যে অংশগ্রহণ ছিল, তার মধ্য দিয়ে যে সমাজের মধ্যে নতুন চাহিদা রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে তৈরি হয়েছে, সেই চাহিদাগুলোকে পূরণ করবার জন্য এই সরকারের যতটুকু সিরিয়াসনেস দরকার বলে আমার মনে হয়, প্রথম দিকে মনে হচ্ছিল এই সিরিয়াসনেস তারা দেখাতে পারবে। কিন্তু 1 মাসের মাথায় কতগুলো কার্যক্রমের মধ্যে আমরা যথেষ্ট এটাকে বলবো যে অ্যাপ্রিহেনসিভ হওয়ার সুযোগ তৈরি হয়েছে দুঃখজনকভাবে, যেখানে খুব নিশ্চিন্তে ঘুমানোর ব্যবস্থা নেই বলে আমার মনে হয়। ধরুন, আমরা প্রথমে দেখলাম একটা ক্যাবিনেট তৈরি হলো, সেই ক্যাবিনেটে 2-4 জন সিনিয়র নেতা বাদ পড়লেন, কেউ কেউ ভিতরে থাকতে পারতেন, আবার কেউ বাদ পড়েছেন হয়তো বয়সজনিত বা স্বাস্থ্যগত কারণে, সেটা মানুষ অ্যাকসেপ্ট করেছিল। তারপরে যে যাদেরকে তার নিয়েছেন, সেটা বিএনপির এই মুহূর্তে যে হিউম্যান রিসোর্সেস, সেইটা বিবেচনা করলে চাইতে ভালো হওয়ার তাদের কোনো সুযোগ ছিল না। কিন্তু 1 সপ্তাহের মাথায় আমরা প্রথমে দেখলাম যে 8 জন প্রতিমন্ত্রীর কাজকর্ম পুনর্বন্টন হলো। এর মধ্যে অন্তত 2 জন ঠিক বিএনপির নন, বিএনপির অ্যালায়েন্স পার্টনার। তখন 8 দিনের মাথায় যদি পুনর্বন্টন হতে হয় 7 দিনের মাথায়, তাহলে বুঝতে হবে যে যেই ধরনের চিন্তাভাবনা করে প্রথমে এটা সাজানোর কথা ছিল, সেই চিন্তাভাবনা সেখানে অনুপস্থিত ছিল। দ্বিতীয়ত হচ্ছে, আমার জানা মতে আপনার পার্লামেন্টারি সিস্টেমে প্রধানমন্ত্রী ইচ্ছে করলে কারোর সঙ্গে আলাপ আলোচনা না করে নিজেই নিজের মন্ত্রিসভা রদবদল করতে পারেন, এটা সত্য। কিন্তু একটা যখন অ্যালায়েন্সের মধ্যে থাকে, সেই অ্যালায়েন্স পার্টনাররা ছোটো হোক বড় হোক, আপনি অ্যালায়েন্স হিসেবেই গ্রহণ করেছেন, সেখানে তাদের সঙ্গে আগে জানানো একটা ভদ্রচিত, ন্যায়সঙ্গত, উচিত কাজ বলে আমি মনে করি। কারণ একটা অ্যালায়েন্স মানে হচ্ছে একটা দীর্ঘদিনের অভিযাত্রার ব্যাপার। তো সেক্ষেত্রে আমার তথ্য অনুযায়ী তাদেরকে উনি কোনো আলাপ আলোচনা করেন নাই, অর্থাৎ তাদের জন্য একটা বিব্রতকর অবস্থা তৈরি করেছেন। এই চিন্তার এই পদ্ধতি যদি অব্যাহত থাকে, তাহলে অন্যান্য বিষয়েও তার কতগুলি প্রতিফলন পড়বে, সেটা তার জন্য শেষ পর্যন্ত, এবং তার জন্য যদি না হয় তার সরকারের জন্য এবং সেই অর্থে দেশের জন্যে আপনার বিপজ্জনক ব্যাপার হয়ে উঠতে পারে, যেটা আমরা চাই না, কিন্তু ঘটনাটা ঘটেছে। কিছু মনোনয়নের কথা বলেছেন মন্ত্রিসভার মধ্যে। মনোনয়নের ক্ষেত্রে একজন অত্যন্ত বিতর্কিত মানুষ, যার কোনোদিনই রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, অথচ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হয়েছে খলিলুর রহমান সাহেবকে। খলিলুর রহমান সাহেবের প্রথম কাজ আমরা যেটা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে আনুষ্ঠানিকভাবে, সেটা হচ্ছে যে তার অন্তর্বর্তী সরকারের মন্ত্রী থাকবার সময়, একজন মন্ত্রী থাকবার সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি হয়, সেই চুক্তিতে তার একটা ভূমিকা ছিল, এবং সেই চুক্তিটি গোপন চুক্তি, এবং ইতিমধ্যে শেষ পর্যন্ত খবর গোপন থাকে না। শেষ যখন বেরিয়ে এলো, তখন আমরা দেখতে পেলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যেই চুক্তি সম্পাদিত হয়েছে, অর্থনৈতিকভাবে সেটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে এবং ক্ষতিকর বলাই সঙ্গত। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনুযায়ী বলবৎ করতে হলে আমাদেরকে প্রতি বছর কয়েক হাজার কোটি টাকার ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে বাংলাদেশ। এই চুক্তি করার ম্যান্ডেট তাদের ছিল না। ওখান থেকে আবার আমরা আরেকটা জিনিস দেখতে পেলাম, এইটা নিয়ে যখন সমাজে কথাবার্তা শুরু হয়েছে, তখন ইতিমধ্যে তিনি এই নতুন সরকারের, নির্বাচিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। তিনি প্রকাশ্যে দাবি করেছেন যে এই চুক্তি হবার আগে বিএনপি এবং জামায়াতের সঙ্গে কনসেন্ট নেওয়া হয়েছে। জামায়াত পরিষ্কারভাবে প্রথমে মিনমিন করে, কিন্তু পরে খুব পরিষ্কারভাবে তারা বলেছে এই চুক্তি সম্পাদনের আগে তাদের চুক্তি সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না, অর্থাৎ তাদের যে তাদের সঙ্গে কথা হয়নি, তারা হয়নি।
এটা বলেছেন। তাহলে প্রশ্ন হচ্ছে তারপর আমরা সরকারকে ব্যাপারে কথা বলতে দেখি নাই, তার মানে হচ্ছে অসত্য কথা বলেছেন সরকারের পররাষ্ট্রমন্ত্রী। আর ওদিকে বিএনপি এখনও পর্যন্ত এই বিষয়ে নিরুচ্চার, কোনো কথাবার্তা বলে নাই। অর্থাৎ এটা যদি আমরা ধরি তারা যদি এখনও কোনো কথাবার্তা না বলে, আমরা মনে করি যে এটা বিএনপি এই যে বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থবিরোধী যে চুক্তি গোপনে সম্পাদিত হয়েছে সেইটার অংশীদার। তো এইটা বিএনপিকে আমাদের দিক থেকে সমর্থন করবার এই ধরনের কর্মতৎপরতার কোনো কারণ থাকতে পারে না। কোনো দেশপ্রেমিক মানুষের পক্ষে সেটা সম্ভব নয়। তার পররাষ্ট্রনীতির একটা লক্ষণ খুব পরিষ্কারভাবে আমরা দেখলাম যখন আপনার ইরানের উপর অত্যন্ত নির্লজ্জভাবে পৃথিবীর সমস্ত আন্তর্জাতিক আইন কানুন ভঙ্গ করে একটা সমঝোতা বৈঠক চলাকালে, প্রক্রিয়া চলাকালে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইরানের উপর আক্রমণ করল এবং আক্রমণের লক্ষ্যবস্তু একটা স্বাধীন দেশের এন্টায়ার মিলিটারি কমান্ড, এন্টায়ার পলিটিক্যাল কমান্ড এবং তাদের এন্টায়ার তাদের যে আদর্শের মধ্য দিয়ে আপনার তারা রাষ্ট্র পরিচালনা করে, সেই আদর্শের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে একমত নই, কিন্তু এটা সেই দেশের মানুষ ঠিক করবে প্রধানত কোন আদর্শে তারা চলবে। সেই তিনটা কমান্ডের উপর অতর্কিত হামলা করে তাদেরকে হত্যা করেছে। এইটার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বহু ট্র্যাডিশনাল মিত্র এই ঘটনার নিন্দা জানিয়েছে। বাংলাদেশ সরকার এই ব্যাপারে নিন্দা জ্ঞাপন করতে পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে। উল্টো এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইরান যখন মার্কিন যুক্তরাষ্ট্রের মিলিটারি অ্যাসেটসগুলির উপর তার প্রতিবেশী রাষ্ট্রের উপর হামলা করে, সেইটাকে তারা নিন্দা জানিয়েছে। এইটার মধ্য দিয়ে দেখুন, একটা মানুষের ব্যক্তিগত জীবনে যেমন কতগুলি মোরালিটি দরকার পড়ে, নৈতিকতা, সামাজিক জীবনে, জাতীয় জীবনে পড়ে, তেমনি রাষ্ট্রের মোরালিটি বলে একটা কথা থাকে। আমার দিক থেকে মাত্র 1 মাস মাত্র সময় যে কোনো সরকারের জন্যে খুবই অল্প সময়, তো সেইখানে খুব বেশি ক্রিটিক্যাল এই মুহূর্তে আমি হয়তো হতে যাব না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মর্নিং শোজ দি ডে বলে একটা কথা আছে। বিএনপির শীর্ষ নেতৃত্ব আমি ধারণা করেছি যে বুঝতে পারবেন, একটা 15 বছরের স্বৈরতান্ত্রিক শাসন এবং তারপরের 18 মাসের মতন সময় একটা সরকারের যার কোনো প্রত্যক্ষভাবে রাজনৈতিক কমিটমেন্ট ছিল না, হয়তো চিন্তা ছিল তাদের, এই দীর্ঘ সময়কাল পেরিয়ে যখন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটা সরকার প্রতিষ্ঠিত হবে, তার কাছে অর্থাৎ নতুন সরকারের কাছে অনেকগুলি প্রত্যাশা তৈরি হবে নতুন। দ্বিতীয় সবচেয়ে বড় যেইটা, এই সরকার প্রতিষ্ঠিত হবার পেছনের যে রাজনৈতিক প্রেক্ষাপট,